আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার ইকোনমিক্স মাইনরে সাজেশন দিচ্ছি, দেখতে থাকো। এগুলো অবশ্যই তোমরা কমন পাবে। তো প্রথমে মান 10-এর জন্য প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দিচ্ছি। জাতীয় আয় ও মাথাপিছু জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কী? জাতীয় আয় পরিমাপের উৎপাদন পদ্ধতিটি আলোচনা করো এবং এই পদ্ধতির অসুবিধাগুলি বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট। দ্রব্যের দাম সূচক কিভাবে প্রস্তুত করা যায় তা বর্ণনা করো এবং দাম সূচক গঠনের ক্ষেত্রে কি কি অসুবিধা দেখা যায় তা ব্যাখ্যা করো। একটি কাল্পনিক অর্থনীতির ক্ষেত্রে সঞ্চয়, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং বাণিজ্য ঘাটতি নির্ণয় করো যখন জিডিপি এবং ব্যক্তিগত ব্যবহারযোগ্য আয়, সরকারি বাজেট ঘাটতি এবং ভোগ ব্যয় দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য পড়বে একটি কাল্পনিক অর্থনীতিতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট মূল্য সংযোজনের পরিমাণ এবং চূড়ান্ত দ্রব্যের মূল্য নির্ধারণ করো। একটি কাল্পনিক অর্থনীতিতে বিভিন্ন বছরের ভোগ্যপণ্য মূল্য সূচক নির্ধারণ করো এবং মূল্যবৃদ্ধির হার নিরূপণ করো। পার্থক্য নিরূপণ করো। বাজার দরের ভিত্তিতে মোট দেশজ উৎপন্ন এবং উৎপাদন ব্যয়ের ভিত্তিতে নিট জাতীয় উৎপন্ন, জাতীয় আয় এবং ব্যক্তিগত ব্যবহারযোগ্য আয়। বেসরকারি সঞ্চয়, বেসরকারি বিনিয়োগ, সরকারের বাজেটে উদ্বৃত্ত এবং নিট রপ্তানির মধ্যে সম্পর্ক স্থাপন করো। মোট চাহিদার ভাগগুলি কী কী? দাম স্তর পরিবর্তনে মোট চাহিদা রেখার উপর তার প্রভাব আলোচনা করো। আয়ের বৃত্তশোধ ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা একটি দ্বিক্ষেত্রীয় বদ্ধ অর্থনীতিতে একটি দ্বিক্ষেত্রীয় মুক্ত অর্থনীতিতে আয়ের বৃত্তাকার প্রবাহের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট, আসার চান্স রয়েছে। এছাড়াও এই অধ্যায় থেকে এরকম টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এই যে 1 এবং 2। এরপরে আসি দ্বিতীয় অধ্যায় মান 10। আয় ব্যয় পদ্ধতির দ্বারা সরল কেন্দ্রীয় তত্ত্বে ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারিত হয়? ভারসাম্যের এই অবস্থাটি কি স্থায়ী ভারসাম্য অবস্থা? অথবা সরল কেন্দ্রীয় আয় নির্ধারণ তত্ত্বটি একটি সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা সরল কেন্দ্রীয় তত্ত্বে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতির দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ রেখাচিত্র দ্বারা ব্যাখ্যা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ভোগ প্রবণতা নির্ধারণকারী বিষয়সমূহ ব্যাখ্যা করো। প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 এবং 1-এর মধ্যে থাকে কেন? কেন্দ্রীয় ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক নির্ধারণ করো। গুরুত্বপূর্ণ রয়েছে। সরকারি ব্যয় গুণক নির্ণয় করো যখন কর এককালীন নির্দিষ্ট এবং কর আয়ের ওপর নির্ভরশীল। এখানে 3টে প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে 1-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য পড়বে মিতব্যয়িতার আপাত বিরোধিতার ধারণাটি আলোচনা করো। ভোক্তাগণ সাধারণত বর্তমান আয় এবং দীর্ঘকালীন আয়ের সম্ভাবনার কথা চিন্তা করে ভোগের মাত্রা স্থির করেন। ব্যাখ্যা করো। সরল কেন্দ্রীয় মডেলে এককালীন কর গুণকের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কেন্দ্রীয় নগদ পছন্দের তালিকার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। স্বয়ংভর ব্যয়ের পরিমাণ বাড়লে ভারসাম্য আয় তার চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায় কেন? তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 4-এরটা, 1 এবং 4, 1, 4, 3 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে হচ্ছে মান 10-এ পরের অধ্যায় থেকে বিনিয়োগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আলোচনা করো। অথবা বিনিয়োগ হলো প্রবাহ মজুত নয়, ব্যাখ্যা করো। বিনিয়োগের নির্ধারক উপাদানগুলি কি? এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। স্বয়ংভূত বিনিয়োগ এবং উদ্ভূত বিনিয়োগের ধারণা চিত্রসহ ব্যাখ্যা করো। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা কি? এটাও গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি। তবে দুটো দিয়েছি এই অধ্যায় থেকে, দুটোই পড়ে নেওয়া উচিত। মান 5-এর থেকে পড়বে মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হারের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। একটি অনুন্নত দেশ এবং একটি উন্নত দেশের বিনিয়োগ ও বৃদ্ধির হারের বৈপরীত্যের কারণ ব্যাখ্যা করো। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত সরকারি নীতি কিভাবে উৎপাদিকা শক্তি এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারে ব্যাখ্যা করো। বিনিয়োগের ত্বরণ নীতির ধারণাটি কি? পরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে মান 10-এর জন্য নিয়োগ ও উৎপাদনের ধ্রুপদী তত্ত্বটি ব্যাখ্যা করো। অথবা ধ্রুপদী মডেল কিভাবে নিয়োগ, উৎপাদন, প্রকৃত মজুরি, দাম স্তর এবং আর্থিক মজুরি নির্ধারিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। 1-এরটা ঋণযোগ্য তহবিল তত্ত্বটি ব্যাখ্যা করো এবং ধ্রুপদী মডেলের তাৎপর্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এখানে 3টে প্রশ্ন আছে পরপর, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারের
তত্ত্বটি আলোচনা করো, সমালোচনা সহ আলোচনা করো। অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ধ্রুপদী মডেলে অর্থের যোগান বৃদ্ধি এবং শ্রমের যোগান বৃদ্ধির প্রভাব আয়, নিয়োগ, দাম স্তর এবং আর্থিক মজুরির ওপর আলোচনা করো। তো মান 5 এখান থেকে পড়বে। আর আরেকটা জিনিস বলে দিই, এখানে মান 10-এর প্রশ্ন যেটা দিয়েছি সেখানে পরপর যে 3টে প্রশ্ন রয়েছে, 3টে গুরুত্বপূর্ণ রয়েছে, ভালোভাবে পড়ে নেবে। তো মান 5-এর জন্য এখানে 2টো প্রশ্ন দিয়েছি, 2টো প্রশ্নই পড়বে। ধ্রুপদী তত্ত্বের দ্রব্যমূল্য মজুরির নমনীয়তার ধারণাটি ব্যাখ্যা করো। মুদ্রা বিভ্রম কি? কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিট একটি অভেদের দ্বারা প্রকাশ করো। পরেরটা হচ্ছে মুদ্রাস্ফীতি থেকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় বিশদে আলোচনা করো। 2টি প্রশ্ন দিয়েছি, 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। মান 5, মুদ্রাস্ফীতির ফাঁক কাকে বলে এই ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা মুদ্রাস্ফীতির ব্যবধান ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, যারা মুদ্রা জমিয়ে রাখে তাদের কাছে মুদ্রাস্ফীতি কি এক ধরনের আরোপিত কর? এটা কি সমাজের পক্ষে ও এক ধরনের ব্যয় সূচিত করে? তো যাই হোক, এই হলো তোমাদের বড় প্রশ্নের সাজেশন। এবার আসি ছোট প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে। তো দেখে নাও কোশ্চেনগুলো। কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়বে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন বাদ দিও না। 27টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, শর্ট কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা পড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।